এই হলো ডেটলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, এডুকেশন এক্সপ্রেসে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রত্যেক মঙ্গলবারের মতো আজকেও দুপুর 2টো বেজে গেছে, মানে কিন্তু আমরা এসে গেছি পড়াশুনো সংক্রান্ত যাবতীয় আলোচনা নিয়ে। আর আজকে আমরা স্টুডিওতে পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষক অনিমেষ রায় মহাশয়কে। নমস্কার স্যার, আপনাকে অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। নমস্কার, আপনাকেও নমস্কার। আমরা আজকে আলোচনা করব ইতিহাস নিয়ে। যারা 2021-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। আজকে আমরা স্যারের সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ইতিহাস সংক্রান্ত যাবতীয় আলোচনা। ছাত্রছাত্রীদের নানা রকম প্রশ্ন থাকলেও কিন্তু আমাদের অনুষ্ঠানে ফোন করে তোমাদের সমস্যার সমাধান করতে পারো। স্যারের কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে স্যার, একজন ছাত্রছাত্রীর পক্ষে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে সিলেবাসটাকে ভালো করে জানা এবং নাম্বার বিভাজনটা সম্পর্কে একটু অবগত হওয়া। তো যদি আপনি উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের সিলেবাস এবং নাম্বার বিভাজনটা একটু বুঝিয়ে বলেন। নিশ্চয়ই। বর্তমান এইচএসের যে সিলেবাস, তাতে করে 8টা অধ্যায় আছে এবং 8টা অধ্যায় খুবই সুবিন্যস্তভাবে ভাগ করা হয়েছে। ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে পড়তে হবে। আর তার সঙ্গে এখনকার যে সিলেবাসে, তাতে করে আমি প্রথমে সিলেবাসের সম্পর্কে বলব। সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমেই অতীত স্মরণ ফার্স্ট অধ্যায়, সেকেন্ড অধ্যায় সাম্রাজ্যের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্ক, তারপরে অনিয়মিত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, ভারতের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই এবং সবথেকে শেষে অবঔপনিবেশিকরণ। এরকম 8টা অধ্যায়ে ভাগ করা হয়েছে। এবং বর্তমান সিলেবাসের যে কোশ্চেন প্যাটার্ন, তাতে করে অবজেক্টিভ প্রশ্নের মাত্রা এবং বড় প্রশ্ন দুটোই সমান। 40 নম্বরের অবজেক্টিভ থেকে থাকে এবং 40 নম্বর বড় প্রশ্ন, 20 নম্বর থাকে প্রকল্প রূপায়ণ বা প্রজেক্ট ওয়ার্ক। এখন আমি প্রথমেই বলি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, তোমাদের ফাইনালের কোশ্চেন হবে 2 ধরনের। 2টো কোশ্চেন সেট থাকবে। তার মধ্যে একটা বড় প্রশ্নের, যেটা পার্ট এ, সেখানে 8 নম্বরের প্রশ্ন মোট 5টা করতে হবে, থাকবে তোমাদের জন্য 8টা, অর্থাৎ 8টার মধ্যে 5টা প্রশ্ন। এবার সেই 8টা প্রশ্নও আবার ক বিভাগ এবং খ বিভাগ 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। ক বিভাগের মধ্যে থাকবে প্রথম 4টে অধ্যায় থেকে প্রশ্ন, আর খ বিভাগে থাকবে পরবর্তী 5 থেকে 8 নম্বর অধ্যায়ের প্রশ্ন। প্রথম 4টে অধ্যায় থেকে যে 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে হয়তো একটা প্রশ্নের সঙ্গে আরেকটা অর্থ থাকলেও থাকতে পারে। যাই হোক, 4টে 8টা। ক বিভাগ থেকে তোমাদেরকে 2টো প্রশ্ন করতেই হবে এবং খ বিভাগ থেকেও তোমাদের 2টো প্রশ্ন করতে হবে। তাহলে তো 4টে প্রশ্নের উত্তর দেওয়া হলো। এবার তোমরা তোমাদের পছন্দ মতন ক কিংবা খ যে কোনো বিভাগ থেকে আরও একটা প্রশ্ন তোমরা করবে, অর্থাৎ মোট 5টা, অর্থাৎ 5 × 8 = 40। অবজেক্টিভ প্রশ্নের ব্যাপারে বলি। অবজেক্টিভ প্রশ্ন তোমাদের 2 ধরনের, একটা হচ্ছে এমসিকিউ, একটা এসএকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন। এমসিকিউ প্রশ্ন 24খানা থেকে থাকে, 24টাই করতে হয়। আর এসএকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 24টা, করতে হয় 16টা, অর্থাৎ 24, 16, 40টা অবজেক্টিভ। এই হলো ওদের কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস নাম্বার।
একদমই তাই। স্যারের কাছে জানতে চাইবো যে আপনি বলেন 40 নাম্বার অবজেক্টিভ প্রশ্ন থাকে, তার মধ্যে এমসিকিউ এসিকিউ এরকম টাইপের প্রশ্ন থেকে থাকে। তো এই 40 নাম্বার যদি তারা অবজেক্টিভ প্রশ্নটা পুরোপুরি মানে লিখতে পারে, তাহলে তো নাম্বার তোলার ক্ষেত্রে অনেকটাই সুবিধা লক্ষ্য করা যাচ্ছে। একদম তো একদম সেক্ষেত্রে এই যে শর্ট কোয়েশ্চেন সেগুলোকে কিভাবে প্রিপারেশনটা নেবে শর্ট কোয়েশ্চেন খুঁটিনাটি পড়ার জন্য? এটা একটা ভালো বলেছেন যে এখনকার ছেলে মেয়েদের জন্য আমি বলি, অনেকেই বলে থাকে ইতিহাসে নাকি নম্বর ওঠে না, ইতিহাস একটু কঠিন। একদমই তাই, অনেকের এই ধারণাটা থাকে যে থাকে। বেশি পড়তে হয়। এমনও বলে থাকে তুই মনে রাখতে। তুই ইতিহাস নিয়েছিস। একদম। হ্যাঁ, তো যাক, ইতিহাসের ব্যাপারে এই ভয়টা তোমাদের করবার কোনো দরকার নেই। ইতিহাসেও যথেষ্ট নম্বর উঠে এবং ইতিহাসও যথেষ্ট দামি সাবজেক্ট। আমি বলি শোনো, প্রথমেই 2020 এইচএসে ইতিহাসে যে সমস্ত বড় প্রশ্নগুলো চলে এসেছে, সেই 8টা অধ্যায় থেকে 8খানা বড় প্রশ্ন চলে এসেছে, সেগুলো তোমরা আগে গত বছর যেগুলো এসছে সেগুলোকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে তোমরা একটা মোটামুটি বড় প্রশ্নের একটা সাজেশন কিন্তু দরকার, কেননা এই বয়সের ছেলেমেয়েরা পুরো বইটা মাথায় রাখতে পারবে না, একটু চালাকি করে সেখানে সিলেবাসের পরিধিটা অনেকটাই বেশি। হ্যাঁ, তাহলে সেই ওই অংশটাকে বাদ দিলে সিলেবাসটা কমে যাচ্ছে। এরপরে একটা সাজেশন বড় প্রশ্নের করতে পারো, যেখানে 25 থেকে 30টা প্রশ্ন মোটামুটি করতে হয় ভালো ছেলেদের জন্য, বা ভালো ছেলে বলবো না, যারা চাপ নিতে পারো তারা 30-32টাও করো, আর যারা একটু মাথায় অতটা ধরতে পারবে না তারা 25টা প্রশ্নও করো, এতেও হয়। বড় প্রশ্ন যেগুলোকে তুমি বাছলে সেগুলো পড়তে ভালো করে পড়ো, সেগুলো থেকেই অনেকটা অবজেক্টিভের অংশ তোমার হয়ে যাচ্ছে। সেই অবজেক্টিভগুলোকেও তুমি এবারে খাতায় নোট করো। বড় প্রশ্নও হয়ে গেল, অবজেক্টিভও ওখান থেকে হয়ে গেল, তোমার অবজেক্টিভের অনেকটা পার্ট হয়ে থাকলো। এবারে বাকি অংশ থেকে অবজেক্টিভ কিভাবে করবে মনে রাখবে, সাধারণভাবে যেটা হয়ে থাকে বা হচ্ছে, 2020-তে যেগুলো বড় প্রশ্ন চলে এসেছে সেগুলো থেকে কিন্তু এবছর অবজেক্টিভ আসার সম্ভাবনা খুব বেশি। আর একটা ব্যাপার, এবছর আসার সম্ভাবনা প্রবল, কিন্তু সেগুলো এলো না, তার থেকেও অবজেক্টিভটা দেয়। অর্থাৎ অবজেক্টিভের জন্য গত বছরে চলে আসা প্রশ্নগুলো এবং এবছর বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট ছিল কিন্তু আসেনি, সেগুলোকেও অবজেক্টিভ হিসাবে তোমাদের ইম্পর্টেন্ট হিসেবে রাখলাম। তবুও বলে রাখি, টেক্সট বই, যে কোনো একটা টেক্সট বই তুমি খুঁটিয়ে পড়ো, বড় প্রশ্নগুলোকে ভালো করে পড়ো, তৈরি করো। আর একটা কথা, লেখা এবং পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লিখতে হবে। লিখলে তোমার আত্মস্থ বেশি হবে, অনেক দিন মনে থাকবে। তাই বারে বারে লেখো বড় প্রশ্নগুলোকে, আর অবজেক্টিভগুলো যেভাবে বললাম সেগুলো থেকে বাছাই করো। গোটা টেক্সট বইটাকে পড়ো, পেন্সিলে করে আন্ডারলাইন করো। তোমার আর বাজারে অনেক এখনকার যে কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংকগুলো তোমরা ফলো করো। একটা অধ্যায় তৈরি করার পর তুমি বড় প্রশ্নগুলো লিখতে তোমার মাথায় থাকবে, অনেক দিন মনে রাখতে পারবে। আর অবজেক্টিভগুলোর জন্য তুমি কোশ্চেন ব্যাংক রাখো, ওই কোশ্চেন ব্যাংক থেকে অবজেক্টিভগুলো প্র্যাকটিস করো। একটা করে অধ্যায় হবে আর প্র্যাকটিস করো, এতে তোমার কিন্তু প্রস্তুতিটা যথাযথ হবে। স্যারের সাথে প্রস্তুতি নিয়ে যখন কথা বলছি, একটা বিষয় মাথায় এলো যে বেশ কয়েক বছর আগে আমরা যেটা দেখছিলাম যে প্রিপারেশন নেওয়ার জন্য কয়েক বছর, হয়তো 10 বছর বা 5 বছরের আমরা কোয়েশ্চেন জোগাড় করলাম, তো সেটা থেকে আমরা প্র্যাকটিস করতাম শর্ট কোয়েশ্চেন বলুন বা বড় প্রশ্ন যেগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখনকার যে সিলেবাসের প্যাটার্ন বা নাম্বার বিভাজন আপনি বললেন, যে ধরনের প্রশ্ন এসে থাকে, তো সেই পন্থাটা কি অবলম্বন করা যায় এখনকার ছাত্রছাত্রীরাও অবজেক্টিভের জন্যও সেটা করতে পারে। 2014 সাল থেকে এই সিলেবাস হয়েছে, 14 থেকে 20, অর্থাৎ বেশ কয়েকটা বছরের প্রশ্ন তোমরা জোগাড় করো। সেই প্রশ্নগুলো থেকে 2020-র অবজেক্টিভগুলোকে বাদ দাও। বাকি যে অবজেক্টিভগুলো পড়ে থাকছে সেগুলো তোমাদের জন্য সর্বাধিক ইম্পর্টেন্ট, এবং তার প্রিভিয়াস ইয়ারেও যেগুলো এসেছে সেই অবজেক্টিভগুলোকেও 2020-তে চলে এসেছে, এমন সেগুলোকে পেন্সিলে করে কাট দাও, বাকিগুলো করো। তোমার অনেকটাই সেখান থেকে কমন চলে আসবে। এটা একটা গেল। বাকি তো
বললাম। আমি বড় প্রশ্নের ক্ষেত্রে স্যারের কাছে এবার আমি জানতে চাইবো যে আপনি প্রথম সিলেবাসে আপনি তো বুঝিয়ে দিলেন ছাত্রছাত্রীদের, তো সিলেবাসের প্রথম অধ্যায় থেকে যদি একটা বা দুটো মডেল প্রশ্ন তুলে ধরেন। হ্যাঁ, প্রথমেই বলি প্রথম অধ্যায় যেটা, সেটা হচ্ছে যে অতীত স্মরণ। এই অতীত স্মরণ অধ্যায়টাতে তোমরা বইয়ের টেক্সট বইয়ের সূচিপত্র দেখবে, অধ্যায়টা অতীত স্মরণ। অতীত স্মরণ অধ্যায়ের আন্ডারে কতগুলো উপবিভাগ আছে। যেমন অতীত স্মরণ অধ্যায়ের আন্ডারে উপবিভাগ আছে, প্রথমে 1 নাম্বার জনশ্রুতি, 2 নাম্বারে আছে ইতিহাসের উত্তরাধিকার, আর পেশাদারি অপেশাদারি, ইতিহাস কিভাবে লিখন পদ্ধতি, এবং মিউজিয়াম বা জাদুঘর। এই 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4টে উপবিভাগ, এরকম প্রত্যেকটা উপবিভাগ আছে। 4টে উপবিভাগ থেকে গত বছর চলে এসেছে পেশাদারি অপেশাদারি, ওই পোর্শন থেকে বড় প্রশ্ন এসেছে। আর ইতিহাস চর্চার, ঔপনিবেশিক ইতিহাস চর্চা, ওখান থেকে এখনও বিগত বছরে প্রশ্ন আসেনি, অবজেক্টিভ প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো বাকি রইল দুটো, একটা হচ্ছে জনশ্রুতি আর একটা হচ্ছে মিউজিয়াম। এই দুটো থেকে খুব ভালো করে এবছরের জন্য বড় প্রশ্ন তৈরি করো। আমি একটু জনশ্রুতি চ্যাপ্টার থেকে একটু বলি। একদম। জনশ্রুতি বলতে কি বোঝায় না, দেখো, সাধারণভাবে সঠিক সাল, তথ্য এবং কালানুক্রম যদি থেকে থাকে, এরকম কোনো উপাদান আমরা পাই, তখন সেটা তো অবশ্যই ইতিহাস। কিন্তু যদি কোনো একটা উপাদান পেলাম যার মধ্যে ধারাবাহিক কালানুক্রম নেই কিংবা সঠিক তথ্যও দিতে পারছে না, তখন সেটাকে আমরাই বলবো জনশ্রুতি, ইতিহাস বলছি না। এবার জনশ্রুতির কয়েকটা ভাগ তোমাদের বইয়ে উল্লেখ আছে, 5টা ভাগ। সেগুলি হলো 1 নম্বর হচ্ছে পৌরাণিক কাহিনী বা মিথ, 2 নম্বর কিংবদন্তি বা লিজেন্ড, 3 নম্বর লোককথা, 4 নম্বর স্মৃতিকথা, 5 নম্বর মৌখিক ঐতিহ্য। এবছরের জন্য আমরা বিগত বছরে দেখেছি যে কোনো দুটো পার্ট, বৈশিষ্ট্য কিংবা গুরুত্ব পরীক্ষাতে আসছে, এবছরের জন্যও তাই ইম্পর্টেন্ট। পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি, এই দুটো নিয়ে আমি একটু আলোচনা করছি। পৌরাণিক কাহিনী, পুরাণ ব্যাপারটা এর সঙ্গে টাচে আছে, অর্থাৎ পৌরাণিক কাহিনীর চরিত্র দেবতা নির্ভর, অলৌকিক দেবদেবীরা এর চরিত্র। বিষয় কি? এর বিষয় হলো ধর্ম কিংবা অলৌকিক দেবদেবীদের নানা কর্মকাণ্ড। অন্যদিকে দেখো কিংবদন্তি, কিংবদন্তি এর চরিত্র মানুষ এবং বিষয় হলো মানুষের বীরত্বপূর্ণ কর্মকাণ্ড। পৌরাণিক কাহিনীতে আমরা কালানুক্রম বা কালপঞ্জি সঠিকভাবে পাই না, অর্থাৎ ঐতিহাসিক উপাদান এর মধ্যে কম থাকছে, তাই এর বিশ্বাসযোগ্যতাও কম। অন্যদিকে কিংবদন্তিতে কিছুটা হলেও কালানুক্রম বা ঐতিহাসিক সূত্র কিছুটা হলেও থাকে, যেমন দেবী দুর্গার অসুরবধের কাহিনী পৌরাণিক কাহিনীর অন্তর্ভুক্ত। এটার বিশ্বাসযোগ্যতা যতটা, তার থেকেও বেশি বিশ্বাসযোগ্যতা হচ্ছে রামায়ণের রাম কিংবা মহাভারতের কৃষ্ণ। কিন্তু একটা বলার ব্যাপার আছে, কিংবদন্তির এই চরিত্রগুলো ছিল কিন্তু অতিরঞ্জিত করা হয়েছে, এর মধ্যে অতিরঞ্জন ব্যাপারটা বেশি। কিন্তু রামায়ণের রাম অযোধ্যা কিংবা মথুরা এই জায়গাগুলোর উল্লেখ আছে এবং কারাগার আছে, অর্থাৎ এর গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বেশি পৌরাণিক কাহিনীর, যেটা কম। উদাহরণও বললাম। এইভাবে পৌরাণিক কাহিনী কিংবদন্তি দুটো পার্থক্য করে পড়ো, সংজ্ঞা আর কয়েকটা পয়েন্ট বেছে নাও। যার কাছে আলোচনায় তো যাবই, তার আগে আরও একটা বিষয় সম্পর্কে জানতে চাইবো যে এখন তো এই যে একটা পরিস্থিতি চলছে, এখানে তো সবাই বেসিক্যালি ঘরে আছে, ঘরে পড়াশোনা করছে, সেখানে টিউশনেও হয়তো যেতে পারছে না, স্কুল তো বন্ধই রয়েছে, অনলাইন ক্লাস হচ্ছে। তো এই সময় তারা প্রস্তুতি কিভাবে নেবে? এখন তো মানে টিচারদের সাথে সরাসরি কোনো যোগাযোগ হচ্ছে না ছাত্রছাত্রীদের।
এটা আমাদেরও খুবই মন খারাপের বিষয় যে আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে পাচ্ছি না। মন খারাপের জায়গা আমাদেরও এবং চিন্তারও বিষয়। জানি না এই পরিস্থিতি কতদিনে কাটবে, কিন্তু এটুকু বলতে পারি যে ছাত্রছাত্রীরা পরিস্থিতি কিছুটা হলেও মনে হয়েছে একটু হলেও স্বাভাবিকের দিকে গেছে। জানি না ভবিষ্যতে কী হবে। স্কুল না খোলা পর্যন্ত তোমরা সরকারিভাবে তো নাম্বার নিয়েছে স্টুডেন্টসের, গার্জেনের, অনলাইন ক্লাসেরও কথা বলা হয়েছে। আমরা শিক্ষকেরাও অনেকাংশেই ছাত্রছাত্রীদের নাম্বার নিয়ে নিজেদের উদ্যোগেই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, হ্যাঁ, যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। ছাত্রছাত্রীদের কাছেও আমি বলবো যে তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকা, এমনকি আমার কাছেও নম্বর দেওয়া থাকলো, যে কোনো তোমাদের সাবজেক্ট টিচারদের সঙ্গে যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো, তারা নিশ্চয়ই তোমাদের পাশে দাঁড়াবেন আর অনলাইনের মাধ্যমে ক্লাস দেওয়ার যতটা সম্ভব চেষ্টা করবেন। এবং সেই ব্যাপারটাতে তোমাদেরও একটা উদ্যোগ নেওয়া দরকার, কেননা আমরা সবসময় স্টুডেন্টদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এনেও পাচ্ছি না। হ্যাঁ, হয়তো শিক্ষকরা ছাত্রছাত্রীদের পাশে সবসময় আছে এবং ছাত্রছাত্রীদের যদি জানার একটা ইচ্ছা থাকে, পড়াশোনার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই শিক্ষকরা পাশে থাকবে। স্যারের কাছে আরও একটা বিষয় জানতে চাইবো যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সিলেবাস নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো সিলেবাসের কোন কোন চ্যাপ্টারগুলো শর্ট প্রশ্নের জন্য, ছোট প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং কোন চ্যাপ্টারগুলোর জন্য বড় প্রশ্নের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সেই চ্যাপ্টারগুলো ফলো করবে? আসলে এখনকার এইচএসের যে সিলেবাস, তাতে করে প্রত্যেকটা অধ্যায় থেকেই অবজেক্টিভ প্রশ্ন আসে। কী ধরনের আসে বলে দিই। যেমন প্রথম চ্যাপ্টার থেকে অবজেক্টিভ থাকবে দুটি এমসিকিউ, এসএকিউ থাকবে না, এবং একটি বড় প্রশ্ন 8 নম্বরের থাকবে। তো এটা গেল ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারেও তাই, 2 থেকে 3টি এমসিকিউ, 4টি থেকে 5টি কিংবা 6টি এসএকিউ। অর্থাৎ প্রায় প্রত্যেকটা অধ্যায়, ফার্স্ট অধ্যায়টাকে বাদ দিলে বাকি চ্যাপ্টারগুলো থেকে গড়ে 8টি করে অবজেক্টিভ, এসএকিউ 4টি 5টি, এমসিকিউ 2টি 3টি, এরকমভাবে থেকে থাকে। তাই কোনো একটা আলাদা করে, যেমন আগেকার দিনে আমাদের সময়ে ছিল যে এখান থেকে বড় প্রশ্ন এসছে, তাহলে এই অধ্যায় থেকে অবজেক্টিভ করব, এটা কিন্তু সেই সম্ভাবনা এখন আর নেই। এখন প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই গড়ে 8 নাম্বার করে, 8-9 নম্বর করে অবজেক্টিভ থেকে থাকছে এবং বড় প্রশ্নও থাকছে। ইতিহাসের ক্ষেত্রে সেই ব্যাপারটি কিন্তু নেই। প্রত্যেকটি চ্যাপ্টার থেকেই তোমাকে অবজেক্টিভ এবং বড় দুটোই তৈরি থাকতে হবে। মানে কোনো সম্ভাব্য প্রশ্ন কি তুলে ধরে আলোচনা করা যায়? সম্ভাব্য প্রশ্ন কিছু বলা যেতে পারে। আমি একটু সাজেশনটা একটু ফলো করছি। প্রথম চ্যাপ্টার, যেখানে আমি আগেই বললাম, এবছরের জন্য পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা। এই যে জনশ্রুতি পার্টটা এবছরের জন্য ইম্পর্টেন্ট। অতীতের উত্তরাধিকার যেটা, সেটা থেকে তো অবজেক্টিভ করলেই চলবে আমার বিশ্বাস। আর ইতিহাসের গুরুত্ব বা পেশাদারি অপেশাদারি যেটা বললাম, সে নিয়ে কোশ্চেন গত বছর চলে এসেছে। আর জাদুঘর এসেছিল 2019-এ, তাই তোমাদের 2021-এ আসার সম্ভাবনা আছে। জাদুঘর থেকে 2 ধরনের প্রশ্ন হয়, একটা হচ্ছে প্রকারভেদ আর একটা মিউজিয়ামের উদ্দেশ্য, কার্যাবলী, গুরুত্ব। তো মিউজিয়াম থেকে 2টি প্রশ্নই তোমরা করে রেখো আর জনশ্রুতির পাঠটা ভালো করে করো। আমি একটু সেকেন্ড চ্যাপ্টার বলি। সেকেন্ড চ্যাপ্টারে 19 এবং 20 শতকে উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের যে একটা প্রসার বা সম্পর্ক, এই চ্যাপ্টার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন গত বছরই চলে এসেছে। এই চ্যাপ্টারেরও 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, হ্যাঁ, এইভাবে 4টে ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে গত বছর একটা থেকে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে হবসন লেনিন তত্ত্ব, সাম্রাজ্যবাদের উদ্ভব এবং উপনিবেশবাদের উদ্ভবের পেছনে হবসন লেনিন তত্ত্ব। এটা গত বছর চলে এসেছে। তাহলে এটাকে বাদ দিলে আমরা 2টো প্রশ্ন সাম্রাজ্যবাদের থেকে পাচ্ছি। একটা হচ্ছে সাম্রাজ্যবাদের সংজ্ঞা এবং উদ্ভবের কারণ সাম্রাজ্যবাদের, আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্ক কী। এই প্রশ্ন দুটি ভালো করে করো। আর একটা পার্ট হচ্ছে জাতিগত প্রশ্ন এবং তার প্রভাব। এই 2টো পার্ট ভালো করে করবে। অর্থাৎ ফার্স্ট অধ্যায় থেকে 2টো বললাম, সেকেন্ড অধ্যায় থেকে 2টো। আর কিছুটা দেখে রাখবে মার্কেন্টাইল মূলধন। থার্ড অধ্যায় থেকে আমি বলতে পারি যে এবছর থার্ড অধ্যায়ের জন্য ক্যান্টন বাণিজ্য আর বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট।
আমি একটু পরে বলছি, ভূমি রাজস্ব ব্যবস্থার দিকটা একটু সময় থাকলে একদমই আলোচনা তাই। করব। ভূমি রাজস্ব ব্যবস্থা এবং ক্যান্টন বাণিজ্য এই দুটো, এবং রেলপথ, ভারতে ইংরেজ ঔপনিবেশিক আমলে রেলপথের উদ্দেশ্য, স্থাপনের উদ্দেশ্য এবং এর প্রভাব, এটা একটু ভালো করে করলে হয়। আর ভারতে ইংরেজ সাম্রাজ্য উপনিবেশ বিস্তারের সময় একদম প্রথম লগ্নেই পলাশি বক্সারের যুদ্ধ, এই দুটোর মধ্যে একটু তুলনামূলক আলোচনাটা করলেও ভালো হয়। চতুর্থ অধ্যায়ে এবছর, গত বছরই আসার সম্ভাবনা ছিল বিদ্যাসাগর, যাক এবছর কিন্তু তোমাদের জন্য বিদ্যাসাগর সমাজ সংস্কারক এবং শিক্ষা সংস্কারক রূপে বিদ্যাসাগরের অবদান একটু ভালো করে পড়ে রেখো। নবজাগরণের প্রকৃতি এবছরের জন্য ইম্পর্টেন্ট, চৌঠা মে আন্দোলন, শের সৈয়দ আহমেদ খান, এই পার্ট, এবং মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ, এই পার্টগুলো একটু ভালো করে পড়লে হয়। পঞ্চম অধ্যায়ের জন্য বলবো রাওলাটাইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলন এবং বাংলায় মন্বন্তর বা 50-এর মন্বন্তর। ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায় থেকে ক্রিপস মিশন, নেতাজি ও তার আজাদিন ফৌজের অবদান স্বাধীনতা আন্দোলনে, কিছুটা হলো মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন এবং মাউন্ট ব্যাটন পরিকল্পনা, এই কটা করলে ভালো হয়। সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ। গত বছর ঠান্ডা লড়াই থেকে তোমরা লক্ষ্য করবে জোট নিরপেক্ষ থেকে প্রশ্ন চলে এসেছে, তাই ওইটা অবজেক্টিভ জন্য রেখে অবজেক্টিভ প্রশ্ন ওখান থেকে করবে। বড় প্রশ্নের জন্য বলবো ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ, খুব ইম্পর্টেন্ট, সংজ্ঞা এবং উদ্ভবের কারণ। ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা যতদূর সম্ভব 17 এবং 19-এ এসেছে, 21-এও আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সুয়েজ সংকট খুবই ইম্পর্টেন্ট, আর কিউবা সংকট ইম্পর্টেন্ট। এদিকে তেল কূটনীতি। অষ্টম অধ্যায়ের লাস্ট অধ্যায়, অষ্টম অধ্যায়, এখানে অবঔপনিবেশিকরণ, উপনিবেশিকরণের কারণ এবং বিশেষ করে তাৎপর্যটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আর সেই সঙ্গে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই আমি টোটাল একটু সাজেস্টিভ যতটা সম্ভব এই মুহূর্তে বলা যায় আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। হ্যাঁ স্যার, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে কয়েকটা চ্যাপ্টার আপনি তুলে ধরলেন, যে প্রশ্ন এই বিশেষ কিছু একটা আরেকটা প্রশ্ন মনে পড়ছে, এটা স্টুডেন্টের সঙ্গে আলোচনা করলে ভালো হয়। একদম। সেটা হচ্ছে যে তৃতীয় অধ্যায়ে আছে ভূমি রাজস্ব ব্যবস্থা। এখন ভারতে ইংরেজদের আগমন এবং আগমনের পর প্রথমেই যেভাবে তারা বাংলাতে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করলো, অর্থনৈতিক দিকটাকেও তারা দখল করলো পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের পর, দেওয়ানি লাভের পর। তারপর ইংরেজরা ভারতের প্রশাসনটাকে ঢেলে সাজায়, আইন কানুন, পুলিশি ব্যবস্থা, আমলাতন্ত্র, এগুলোকে তারা প্রশাসনিক দিকটাকে সাজিয়ে নেবার পর সেনাবাহিনী, তারপর তারা দেখলো যে ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ, তাই তাদের ইনকাম ভারত থেকে, কৃষি থেকে হতে পারে। সেই জন্য তারা তাদের আয়ের উৎস অনুসন্ধানের জন্য বা সংস্থানের জন্য ইংরেজরা ভারতের কৃষি ব্যবস্থা বা ভূমি বন্দোবস্তকে একটু ঢেলে সাজাবার চেষ্টা করল। এক্ষেত্রে প্রথম গভর্নর লর্ড ক্লাইভ, গভর্নর লর্ড ক্লাইভ, তিনি ভূমি বন্দোবস্তের ক্ষেত্রে মোটামুটিভাবে মুঘল আমলের রীতিটাকেই চালু রাখলেন। এসে দ্বৈত শাসনের অবসান করলেন, আর তিনি মোটামুটি মুঘল আমলটাকেই তিনি বজায় রাখলেন এবং আমিলদার নিয়োগ করলেন রাজস্ব আদায় করার জন্য। আর দেওয়ান, নায়েব নাজিম, এই দুটো পদ সৃষ্টি করে তিনি বাংলা বিহারে রেজা খাঁকে এবং উড়িষ্যাতে সীতাব রায়কে নিয়োগ করলেন নায়েব নাজিম, নায়েব দেওয়ান পদে এবং আমিলদার পদ সৃষ্টি রাজস্ব আদায়ের জন্য। পরবর্তী গভর্নর ভেরেলস্ট, তিনি এসে যেটা করলেন সেটা হচ্ছে যে এই আমিলদারদের কাজ দেখাশোনার জন্য সুপারভাইজার পদ নিয়োগ করলেন। সুপারভাইজারদের দায়িত্ব ছিল আমিলদারদের দেখাশোনা করা, ব্যাস, বাকি মোটামুটি পূর্বতন ব্যবস্থা তিনিও চালু রাখলেন। পরবর্তী গভর্নর জন কার্টিয়ার, তিনি ভারতে রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে কি করলেন না, ওই যে কালেক্টর, যে আমিলদার
আমিল পদটা তৈরি করেছিল লর্ড ক্লাইভ, তিনি সেটার অবসান করলেন। আর তার সঙ্গে মোটামুটিভাবে তিনি আমিলদারদের বাদ দিয়ে একটা রাজস্ব নিয়ামক সংস্থা গঠন করেছিলেন। পরবর্তী গভর্নর ওয়ারেন হেস্টিংস, তার শাসনকাল ভূমি ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য। ওয়ারেন হেস্টিংস বাংলায় যেটা করেছিলেন সেটা হচ্ছে যে তিনি প্রথমেই দ্বৈত শাসনের অবসান ঘটালেন, নায়েব দেওয়ান, নায়েব নাজিম পদের অবসান ঘটালেন। তারপর তিনি বাংলার ভূমি বন্দোবস্তটাকে আরও জোরালো করার জন্য তিনি পাঁচশালা বন্দোবস্ত চালু করেছিলেন। আমি জাস্ট পয়েন্টগুলো বলছি। পাঁচশালা বন্দোবস্ত, আমিনি কমিশন গঠন, বোর্ড অফ রেভিনিউ গঠন, ভ্রাম্যমাণ কমিটি, এই জিনিসগুলো কিন্তু এই দপ্তর বা এই বিভাগগুলো তিনি তৈরি করেছিলেন। কারণ কি না, জেলায় জেলায় ঘুরে রাজস্ব ব্যবস্থাটাকে দেখা, জমির পরিমাপ করা এবং রাজস্বটা যাতে সরকারি কোষে আরও বেশি করে জমা পড়ে। যা পাঁচশালা বন্দোবস্ত 1772 থেকে 77 কোনো রকমই চললো না। পরে 1 বছরের জন্য জমিদারদের সঙ্গে ভূমি বন্দোবস্ত করলেন, সেটা হচ্ছে একশালা বন্দোবস্ত 1777। কিন্তু ভূমি বন্দোবস্তটা জমিদারদের সঙ্গে, কিন্তু একশালা বন্দোবস্ত ব্যর্থ হলো। পরবর্তীকালে যিনি এলেন তিনি হচ্ছেন কর্নওয়ালিস, ইংল্যান্ডের অভিজাত জমিদার পরিবারের ব্যক্তি। তিনি জন শোরের যে একটা এখানে বেঁচে আছে, জন শোর এবং গ্র্যান্টের মধ্যে বিতর্ক, একটু পড়বে তোমরা, খুব অবজেক্টিভ জন্য ইম্পর্টেন্ট। শোরের অভিমতটাকে নিলেন এবং নিয়ে তিনি কৃষকের সঙ্গে ভূমি বন্দোবস্ত করলেন না, তিনিও জমিদারের সঙ্গে ভূমি বন্দোবস্ত করলেন এবং একদম মানে এই শর্তে যে ইংরেজরা জমি ভোগ করুক, যদি ইংরেজদেরকে ঠিক সময়ে নির্দিষ্ট দিনের সূর্যাস্তের মধ্যে ভূমি বন্দোবস্ত যদি মানে রাজস্ব দিয়ে দেয়, তাহলে তাদের অধীনে জমি থাকবে, ইংরেজরা নেবে না, তারা বংশ পরম্পরায় তাদের জমি ভোগ করুক। অর্থাৎ কর্নওয়ালিসের 10 শালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ততে পরিণত হয়। তো এইভাবেই বাংলার ভূমি বন্দোবস্ত, এবং এর ফল কিন্তু কৃষকদের কাছে খুব অসহায় হয়ে দাঁড়িয়েছিল, কৃষকদের বরঞ্চ জমিদারদের উত্থান হয়েছিল। যাই হোক, আর তারপরে দক্ষিণ ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত, উত্তর পশ্চিম ভারতে, মধ্য ভারতে কিছু অংশে মহলওয়ারি বন্দোবস্ত, পাঞ্জাবে ভাইয়াচারি বন্দোবস্ত, এই বন্দোবস্তগুলো তোমরা একটু পড়ে নেবে, এবছরের জন্য ইম্পর্টেন্ট। একদমই তাই। স্যারের কাছে আর একটা বিষয় জানতে চাইবো যে আমরা ছোটবেলা থেকে এরকম একটা ধারণা শুনে এসেছি বড়দের কাছ থেকে, যে ইতিহাসটা গল্পের মতো করে যদি পড়া হয় তাহলে ইতিহাসটা কখনোই কঠিন থাকবে না। তো এই কথাটা কতটা প্রাসঙ্গিক? ইতিহাসের যে গল্পের ব্যাপারটা সেটা আগের সিলেবাসে অনেকটাই ছিল, কারণ রাজনৈতিক আধিপত্য, সাম্রাজ্য দখল, কোন রাজা কোন রাজ্য দখল করলো, একটা ঘটনা ঘটলো, ঘটনার মতন করে ইতিহাস পড়ার ব্যাপার একটা সময় ছিল। এখনও পুরোপুরি গল্পের আকারে অনেকটাই এখনও রয়ে গেছে, তবে কিছুটা পরিবর্তন ঘটেছে। এখন কিন্তু শুধু নিছক সেই গল্প বলে ছেলেদেরকে ইতিহাসের মধ্যে রাখবো, সেই জায়গাটা থাকলেও ততটা পরিমাণে নেই। কেননা এখন ইতিহাস চর্চা এবং ইতিহাসের জায়গা পেয়েছে কৃষক, শ্রমিক, প্রান্তিক শ্রেণীর মানুষ, সমাজ ব্যবস্থা, ধর্ম, অনেক কিছু নতুন ইতিহাসের পরিধি আরও বেড়েছে, যেখানে রাজা মহারাজাদের গল্পের মধ্যে আর সীমাবদ্ধ নয় যে আমরা শুধু গল্প করে ব্যাপারটা কাটিয়ে দেব, গল্পের মতন করেই ছেলেদেরকে বুঝিয়ে দিতে পারবো, ততটা কিন্তু সেই জায়গাতে নেই এখন। তবে হ্যাঁ, কিছুটা আমরা অন্য গল্পের আকারে এই ব্যাপারগুলোকে রাখতে পারবো, কিন্তু জিনিসটি ঠিক গল্প হবে না। একদমই তাই। আর আরও একটা বিষয় যেটা সমস্যা হয়ে থাকে ইতিহাসের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের, যে সালটা মনে রাখা, এই ডেটের ব্যাপারটা খুবই জটিল বলে আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের কাছে সেই ডেটটা মনে রাখার জন্য। তো এক্ষেত্রে কি কোনো টিপস দিতে পারবেন আপনি, যে সালগুলোকে মনে রাখার কি কোনো পন্থা? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বিষয়টাকে ভালোবাসতে হবে। যে সাবজেক্টকে তুমি ভালোবাসবে তাহলে সেই সাবজেক্ট কিন্তু তোমার সঙ্গে বিট্রে করবে না এবং সে তোমাকে কিছু দেবে। ইতিহাসের ক্ষেত্রেও তাই, ধারাবাহিকভাবে পড়তে হবে, ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সালগুলোকে খাতায় কিছুটা নোট করো, কিছুটা মনে রাখার চেষ্টা করো। আমার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমি যে সমস্ত বড় প্রশ্নগুলো আমাদের সময়ে তৈরি করতাম, সেই বড় প্রশ্নগুলোর মধ্যে সাল থাকে অনেকটাই,
যেমন পলাশির যুদ্ধ, যখন সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ আমি পড়ছি, তখন 1756 থেকে 1757 জুন, এই যে একটা পর্ব, এই পর্বের মধ্যে একটা সময় রেখা বা টাইম টেবিল আছে, তাই অনেকগুলো সাল চলে আসে। আমি এই 2 বছরের মধ্যে এত তারিখ এত সাল ছেলেরা কি করে মনে রাখবে সেটা তারা খুঁজে পায় না। আমি বলবো যখন যে ঘটনাটা ঘটছে সেই সালটাকে ধারাবাহিকভাবে পড়ো এবং ধারাবাহিকভাবে মনে রাখার চেষ্টা করো। আরেকটা বলবো, ভারতের ইতিহাসের যে গুরুত্বপূর্ণ সাল যখন তুমি যেটা পড়ছো, তখন ইউরোপ বা বিশ্বের ইতিহাসে কি হচ্ছে, এখন চীন জাপান আছে, চীনের ইতিহাসে কি হচ্ছে, জাপানের ইতিহাসে কি হচ্ছে, আমেরিকার ইতিহাসে সেই সময় কি হচ্ছে, অর্থাৎ ভারতের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ যে সালটি তুমি মনে রাখতে পারলে সেটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ম্যাচ করো যে সেই দেশে কি ঘটছে। আর একটু ইতিহাসটা ধারাবাহিকভাবে পড়ো, কিছু সাল মনে রাখতে হবে লিখে লিখে। আর বড় প্রশ্নগুলো যখন তৈরি করছো তখন সালগুলোকে তুমি সাজিয়ে নাও, যেখান থেকে বড় প্রশ্নগুলো পড়তে শুরু করেছো সেই প্রথম থেকে সাল ধরে ধরে পড়ো। আমার মনে হয় সাল খুব একটা ফ্যাক্টর হবে না। হ্যাঁ, তারিখটা ফ্যাক্টর হয়, তারিখ মনে রাখা যায় না। যদি কোনো প্রশ্নের ক্ষেত্রে তোমাদের দিবস জানতে চায়, হ্যাঁ, যেমন হুল দিবস কবে কিংবা রশিদ আলী দিবস কবে, তবে কিন্তু তুমি তারিখটি দাও, নইলে কিন্তু ইতিহাসের তারিখ দেবার অযথা দরকার নেই। সালটাকে ভালো করে মনে রাখো এবং বড় প্রশ্নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যে সালটি তোমাকে চাইছে সেটিই দাও, বাড়তি কোনো সাল না দিলেও অ্যাভয়েড করলেও হবে। অর্থাৎ এটা বলা যেতে পারে যে কেউ যদি সাবজেক্টটাকে, আমার যে বিষয়টা নিয়েছি সেই বিষয়টার প্রতি যদি ভালোবাসা থাকে, সে তার কাছে কোনো সমস্যা নয়। এবং কেউ যদি এটা মনে করে যে না, যে আমাকে পড়তে হচ্ছে, যদি একটা বোঝা ভাবে পড়ে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের নানা সমস্যা তৈরি হয়। স্যার, আপনি যখন বোঝাচ্ছিলেন সিলেবাস থেকে সম্ভাব্য প্রশ্নের কথা, তখন আপনি আরও একটা বিষয় তুলে ধরলেন যে ঔপনিবেশিক ব্যবস্থা। এক্ষেত্রে একটা প্রশ্নের আপনি বলেছিলেন যে বিস্তারিত আলোচনা করবেন, তো সেটা কি এখন করা যাবে? ঔপনিবেশিক শাসন থেকে, ঔপনিবেশিক ইংরেজ শাসন থেকে অনেকগুলোই প্রশ্ন এবছরের জন্য সম্ভাব্য আছে। আমি একটা প্রশ্ন বলি, রাওলাট আইন এবং রাওলাট সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এই জায়গাটা একটু বলতে পারি যে দেখো, তখন চলছে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18। এই যুদ্ধ চলাকালীন ঔপনিবেশিক ইংরেজ সরকারের খুবই প্রয়োজন হয়েছিল ভারতীয়দের অর্থ, সম্পদ এবং জনসম্পদ অর্থাৎ সৈন্যবাহিনী জোগাড় করা। তাই ভারতীয়দেরকে তারা খুশি করতে চাইল। ভারতীয়দেরকে খুশি করার জন্য ইংরেজরা বলল যে এখন যুদ্ধ চলাকালীন ভারতীয়দেরকে জানালো তোমরা আমাদেরকে এগুলো দিয়ে সাহায্য করো, যুদ্ধ পরবর্তীকালে এমন একটা সংস্কার আইন আনবো যার দ্বারা তোমাদেরকে স্বায়ত্তশাসনের সুবিধা দেব। ভারতীয়রা সেই ইংরেজদের কথা মতো সব কিছুই করলো, যুদ্ধও শেষ হলো। কিন্তু ইংরেজরা তাদের পূর্ব প্রতিশ্রুতি মতো তাদের সেই যে সংস্কার আইন প্রবর্তন করলেও স্বায়ত্তশাসনের সুবিধা ভারতীয়দেরকে দিল না। ভারতীয়রা ক্ষুব্ধ, ভারতীয় আবার আন্দোলনে নামলো। এই সময় বৈপ্লবিক তৎপরতাও বৃদ্ধি পায়, গণ আন্দোলনও জোরদার হয়ে ওঠে। মুসলিমরাও তুরস্ক বিচ্ছেদ এবং তাদের খলিফার অবমাননাকে কেন্দ্র করে তারাও জাতীয় কংগ্রেসের সঙ্গে মিলিতভাবে আন্দোলনে এলো। অর্থাৎ ভারতে একটা আন্দোলনের জোয়ার উঠল। ব্রিটিশ সরকার ভয় খেয়ে যায়। এই অবস্থায় ব্রিটিশ সরকার ইংল্যান্ডের বিচারপতি সিডনি রাওলাটের নেতৃত্বে একটা কঠোর দমনমূলক আইন ভারতীয়দের জন্য আনে 1919 খ্রিস্টাব্দের 18ই মার্চ। আইনটা সিডনি রাওলাটের নাম অনুযায়ী আইনটার নাম হয়েছে রাওলাট আইন। এই আইন সিডিশন অ্যাক্ট নামেও পরিচিত। এখন এই আইনের দ্বারা কি করা হলো না, বিপ্লবী সন্দেহ করলেই কাউকে গ্রেপ্তার করতে পারা যেত। আবার কোনো কারণে কারোর কাছে আগ্নেয়াস্ত্র থাকলে তো খুব মুশকিল। অর্থাৎ যে কোনো ভারতীয়কে শুধু সন্দেহের বশেই গ্রেপ্তার করা যাবে এবং নির্বাসন দেওয়া যাবে। কোনো রকম জুরির সাহায্য ছাড়াই ইংরেজরা একটা বিশেষ আদালতে তাদের বিচারের ব্যবস্থা করবে। ইংরেজদের বিচারের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যাবে না।
সংবাদপত্রের স্বাধীনতাও খর্ব করা হয়। সব মিলিয়ে বিপ্লবী এবং গণ আন্দোলনকে থামানোর একটা ব্যাপক দমনমূলক আইন ইংরেজরা চালু করল। এই রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি তো মন্তব্য করেই বললেন যে উকিল নেহি, আপিল নেহি, দলিল নেহি, শয়তানবাদ বললেন ইংরেজ সরকারকে। এক দারুণ আন্দোলন তৈরি হলো। বলতে গেলে অসহযোগ আন্দোলনের পূর্বে একটা সর্বভারতীয় আন্দোলন গান্ধীজি নেতৃত্বে শুরু হয়ে গেল। কি আন্দোলন? রাওলাট বিরোধী, রাওলাট সত্যাগ্রহ। গান্ধীজির সঙ্গে কিন্তু এই সময় ভারতের জাতীয়তাবাদী মুসলিম লীগ বা মুসলিমরাও যোগ দেয়। জাতীয় কংগ্রেসও গান্ধীজিকে নেতা হিসেবে মেনে নেয়, আর বিভিন্ন অন্যান্য দলগুলোর সঙ্গে আসে। গান্ধীর নেতৃত্বে এক সর্বভারতীয় সত্যাগ্রহ আন্দোলন শুরু হলো। 6 এপ্রিল ধর্মঘট। গান্ধীজিকে আন্দোলনের পরের দিনে গ্রেপ্তার করা হয় 7 এপ্রিল। এটাই বলতে গেলে প্রথম সর্বভারতীয় আন্দোলন গান্ধীজির নেতৃত্বে বলা যেতে পারে। আর পাঞ্জাবে তো সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকেও গ্রেপ্তার করা হলো। যাই হোক, আন্দোলন এক ব্যাপক আকার ধারণ করেছিল। এইভাবে তোমরা ঘটনার মতন একটু বেশ গল্পের মতন, দিদি ম্যাডাম যেটা বললেন গল্পের মতন তোমরা কিন্তু পড়তে পারো। হ্যাঁ, যদিও রাজা মহারাজা সেই ইতিহাস আজকাল আর অতটা নেই, কিন্তু এই পার্টগুলো, এই আন্দোলনগুলো তোমরা এইভাবেই বেশ মানে কাউকে একটা ব্যাপার, তুমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, তোমরা এমনভাবে পড়ো যে আমি পরীক্ষার জন্য পড়ছি না, আমি জানার জন্য পড়ছি, আমি জেনে কাউকে জানাবো, এবং তুমি যেটা পড়লে সেটা কাউকে তুমি ব্যাপারটা গল্পের মতন বলো, যেটা তোমার মধ্যে আরও ভালো হবে। আর মুখস্থ ব্যাপারটা করবে না, আত্মস্থ করো। হ্যাঁ, আর পরীক্ষার আগে আগে এমন হতে পারে 3-4টে নোট পড়ে একটুখানি লম্বা হয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ, আমি করতাম, লম্বা হয়ে শুয়ে পড়ে একটু স্মৃতিচারণ করতাম পয়েন্টগুলোকে ধরে ধরে, যে আমি নিজে ঠিক বলতে পারছি কিনা। যখনই একটা জায়গায় আটকে যেতাম একটু দেখে নিতাম। কিন্তু লেখার, আমি একটা প্রশ্ন লিখতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আমি যদি সেগুলোকে স্মৃতিচারণ করি অনেকটাই কাজে দেয়। তোমরা করে দেখো, লেখার মতনই কাজ দেবে। আরও একটা সমস্যা হয় ছাত্রছাত্রীদের পরীক্ষার হলে, সেটা হচ্ছে যে তারা বুঝতে পারে না যে কোন ধরনের প্রশ্নগুলো আগে অ্যান্সারটা দেবে এবং কোনগুলো পরে লিখবে। তো এই ক্ষেত্রে কি বলবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? পরীক্ষাতে প্রথমে অবজেক্টিভ প্রশ্ন, তারপরে বড় প্রশ্ন, এরকম দুটো পার্টে কোশ্চেন থাকে। প্রথমে কোশ্চেন চয়েস করো, এটাই ছাত্রছাত্রীদের বলবো। প্রথমে কোশ্চেন চয়েস করে নাও। এর জন্য 15 মিনিট নির্ধারিত থাকে। পুরো সময়টাকে কোশ্চেন দেখার জন্য না কাজে লাগালেও মিনিট 5-7 কোশ্চেন চয়েস করো বড় প্রশ্নগুলো, যে আমি দুটো ক বিভাগ থেকে, দুটো খ বিভাগ থেকে, এবং আরও যে কোনো একটা যে কোনো বিভাগ থেকে। কোশ্চেন চয়েসটা খুব দরকার, খুব। এবং কোশ্চেন চয়েস, বড় প্রশ্ন কোশ্চেন চয়েস করার পরে অবজেক্টিভে হাত দাও। তার আগে অবজেক্টিভে হাত দেওয়ার দরকার নেই। অবজেক্টিভ প্রশ্নগুলো দেখো। এমসিকিউ ধারাবাহিকভাবে করো, 1, 2, 3, 4 একদম 24টা পর পর। এখানে তোমার উপায় আছে, কোশ্চেনটা জাস্ট মহাবিদ্রোহ কবে হয়েছিল লিখে, না এখানে একের দাগ দিয়ে তোমাকে কিছু লিখতেই হচ্ছে না, শুধু ক খ গ ঘ ওই সেটটার মধ্যেই ক খ গ ঘ কোন অপশানটা হবে শুধু বক্সের মধ্যে সেটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো লেখা এমসিকিউতে লেখার দরকারই পড়ছে না, শুধু বক্সের মধ্যে এ বি সি ডি বা ক খ গ ঘ কিছু একটা যেটা অ্যান্সার, সেই অপশানটা যেটা রাইট সেটা তোমাকে লিখতে হচ্ছে। অর্থাৎ এর জন্য খুব বেশি দরকার পড়ছে না সময়। যেগুলো এসএ কিউয়ের মধ্যে কিছু এমন 16টা প্রশ্নের মধ্যে প্রায় 6টা প্রশ্ন তো এমন থাকেই যেগুলো এক বাক্যে হয় না, যেগুলো কমসে কম 2-3টে লাইন লিখতে হয়, এমন 6টা প্রশ্ন থাকে। সেগুলোই ছাত্রছাত্রীদেরকে বেশি ভোগায় এসএ কিউ থেকে। তো এমসিকিউগুলো তো বক্সের মধ্যেই করতে হচ্ছে। এমসিকিউ প্রশ্ন অর্থাৎ অবজেক্টিভ আগে করো। এমসিকিউ প্রশ্নগুলো সব 24টা হয়ে গেলে তুমি এসএ কিউয়ে হাত দাও। ওর জন্য নির্ধারিত জায়গা থাকে, নির্দিষ্ট জায়গা থাকে, সেই জায়গার মধ্যেই, অর্থাৎ তোমাকে আলাদা করে কোথাও লিখতে হচ্ছে না। যে প্রশ্নটা পারবে সেটাকে আগে করে নাও, যেটা পারবে না সেটা নিয়ে অযথা ভাবতে যাওয়ার দরকার নেই, সেটাকে ফাঁকা রেখে দাও। তার জন্য নির্দিষ্ট জায়গা তো আছেই। যতটা সম্ভব ম্যাক্সিমাম অবজেক্টিভ প্রথমে করো, এরপর বড় প্রশ্নে হাত দাও। বড় প্রশ্নের ক্ষেত্রে ক বিভাগ, খ বিভাগ, যে কোনো বিভাগ থেকেই নির্দিষ্ট বিভাগ লিখে তার কোশ্চেন নাম্বারটাকে ভালো করে দিয়ে, এমন কোনো মানে নেই যে তোমাকে কয়েকটাই আগে করতে হবে। বড় প্রশ্নের ক্ষেত্রে তুমি যে প্রশ্নটা তোমার সব থেকে আগে মনে পড়ছে আগে লিখে ফেলো।
আর যখন আমরা পরীক্ষাতে যাই তখন তো সিলেবাসটা প্রশ্নগুলো দেখে সিলেবাসের বাকি বোঝাটা নেমে যায় আর সেটুকুই মাথায় থাকে। আবার যখন যে প্রশ্নটা নিয়ে লিখতে বসেছি তখন সেটা নিয়েই ভাবনা থাকে, অর্থাৎ মনে পড়ে যায়। এটা নিয়ে কোনো ঘাবড়ার ব্যাপার নেই। আগে অবজেক্টিভ, পরে বড় প্রশ্ন, দাগ নাম্বার সঠিক দাও, বিভাগ সঠিক দাও, চলবে। আর হ্যাঁ, একটা কথা বলতাম যে বড় প্রশ্নগুলো লিখবার সময় দাগ আমি এটা আমার স্কুলের স্টুডেন্টদেরকেও বলি, তোমাদেরকেও সকলকেই বলছি যে বড় প্রশ্ন যখন লিখছো, এখনকার অনেক বইয়ে একটা প্রশ্ন, ধরো কোনো একটা প্রশ্ন দিয়েছে রাজনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কারণ লেখো, তুমি সামাজিক কারণ এইটুকু হেডিংটা দাও, বাকি তার আন্ডারে অনেকেই আবার অনেক পয়েন্ট লেখে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি একবার পয়েন্টটা লিখলাম ওয়ার্ডসে, আবার সেই ওয়ার্ডটাকে লেখাতেও ব্যাখ্যা করলাম, তাহলে দুবার ধরে লিখতে গেলে সময় নষ্ট, এতে এমন কিচ্ছু সুবিধা হয় না। অর্থাৎ তুমি সামাজিক কারণ এর আন্ডারে 1 2 3 4 1 একটা প্যারার লেখো, প্যারার মধ্যে সামাজিক কারণের যেটা তোমার মুখ্য বিষয় সেটাকে আন্ডারলাইন করো, 1 নাম্বার দিয়ে লিখলে একটা প্যারা, সেই 1 নাম্বার পয়েন্টটার কোনো হেডিং দেওয়ার দরকার নেই, কোনো পয়েন্টস আলাদা করে উল্লেখ করার দরকার নেই, তুমি ওখানেই আন্ডারলাইন করে দাও, 2য় নম্বর আন্ডারলাইন করো, 3য় নম্বর আন্ডারলাইন করো, শুধু সামাজিক কারণ কথাটুকু লেখো। আমি বলতে চাইছি যে সেই এক গাদা পয়েন্ট দিয়ে দিয়ে লেখার এইচএসে দরকার নেই, প্যারাগ্রাফ চেঞ্জ করো, প্যারাটার তোমার বক্তব্য কী সেটুকুকে আন্ডারলাইন করো অন্য কালি দিয়ে, ভালো হবে। আরও একটা বিষয় যেটা ইতিহাসের ক্ষেত্রে আমরা শুনে থাকি যে হয়তো বেশি বড় করে উত্তরটা যদি আমরা দিতে পারি তাহলে হয়তো এরকম হয়তো ভুল ধারণা অনেকের থাকে যে বেশি বড় করে উত্তরটা আমি লিখলাম তার মানে আমি বেশি নাম্বার পাবো, এরকম ভুল ধারণা অনেকের থেকে থাকে। তো সেক্ষেত্রে কি বেশি বড় করে লিখলে নাম্বার বেশি পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার রয়েছে? না, এরকমটা আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে সাধারণভাবে যারা কোশ্চেন সেট করেন তারা ছাত্রদের কথা ভেবেই করেন। এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো একটু বড় অ্যান্সার হয়ে যায়, এরকম থেকে থাকে, সেগুলোকে ইচ্ছা করলেও কমানো যায় না, নির্দিষ্ট বাক্য সীমার মধ্যে করা যায় না। কিন্তু আবার এমনও প্রশ্ন থাকে যেগুলো আবার একটু কম বাক্য লিখলেও চলে। অর্থাৎ সেটা কিন্তু একটু স্টুডেন্টদেরকে বুঝতে হবে যে কোন নোটটা আমার একটু বড় হয়ে যেতে পারে আমি যেগুলো তৈরি করেছি, আবার কোনটা একটু ছোটোর উপর লেখা যাবে। এমন ব্যাপার নয় যে এটা ছোটো, এটা তো এইটুকু অ্যান্সার হবে, এটা তো শুধু সামাজিক কারণটা দিয়েছে, এটা তো ছোট্ট অ্যান্সার হবে, এটা ভাববার দরকার নেই। ওই ছোট্ট অ্যান্সারটা ইচ্ছাকৃতভাবেই দেওয়া যাতে তোমাদের টাইমে কুলোতে পারো। আর বড় প্রশ্ন মেন ব্যাপারটা হচ্ছে অযথা কিছু লিখবে না। খাতা যারা দেখেন তারা সব থেকে আগে দেখেন কতটা বড় হয়ে যাচ্ছে সেটা নয়, যেটা চেয়েছে তুমি সেটা ঠিকঠাক লিখছো তো, সেটাকে যদি তুমি একটু বাড়িয়ে লেখো তো অসুবিধা নেই, বড় হতেই পারে তোমার জানা আছে, কিন্তু যেটা চেয়েছে তুমি সেটা থেকে সরে গিয়ে অন্য কিছু আরও বাড়িয়ে লিখছো, এটা ঠিক নয়। যেটা তোমার জানা আছে, যেটা চেয়েছে সেটাকে তুমি একটু বাড়িয়ে লিখলে অসুবিধা নেই। হ্যাঁ, আর টু দি পয়েন্টে লেখাটাই দরকার। আর একটা বিষয় আমরা তো এটা সকলেই জানি যে পাঠ্য বই আমাদের যেটা রয়েছে সেই পাঠ্য বইয়ের বিকল্প তো কোনো কিছুই হয় না। তো সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা রেফারেন্স বই ব্যবহার করে থাকে, শিক্ষকরাও অনেকে সাজেস্ট করেন। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে পাঠ্য বই ছাড়াও অন্য কোন ধরনের বই বেশি ফলো করবে ছাত্রছাত্রীরা? এইচএস আমি শুধুমাত্র ইতিহাসের ক্ষেত্রে বলতে পারি, এইচএস ইতিহাসের ক্ষেত্রে একটা পাঠ্য বইকে তোমরা ছাত্রছাত্রীরা ফলো করো। যে কোনো বাজারে অনেক টেক্সট বই আছে, রেফারেন্স বইও আছে, কোশ্চেন ব্যাংক আছে, অনেক বেরিয়েছে। যে কোনো একটা টেক্সট বইকে নাও, অনেকগুলো টেক্সট বই নেওয়ার দরকার নেই, একটা টেক্সট বইকে নিয়ে সেটাকে ভালো করে পড়ো। একটা টেক্সট বইয়ে সব কিছু হয় না, তাই রেফারেন্স বই সঙ্গে থাকলে ভালোই হয়। সেক্ষেত্রে সঙ্গে একটা যে কোনো রেফারেন্স বই রাখতে পারো। আর কোশ্চেন ব্যাংক বাজারে অনেক, তোমার মোটামুটিভাবে কোশ্চেন ব্যাংক সঙ্গে রাখো, কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন ততক্ষণ খুলবে না যতক্ষণ না তোমার 2-3টে অধ্যায় শেষ হচ্ছে। তুমি আগে অধ্যায়গুলো তোমরা পড়ো, অধ্যায়গুলো শেষ করো। সব থেকে ভালো আগে যেমন ছিল টেস্ট পেপার, আমার সিলেবাসটা অনেকটা এগিয়ে গেছে তবে আমি কোশ্চেনগুলোতে হাত দেব,
কোশ্চেন ব্যাংক নিয়ে অযথা কিছু ছাত্রছাত্রী বেশি নাড়াঘাটা করে, ওগুলোতেই ধ্যান দিয়ে দেয়, টেক্সট বইটাকে পড়েই না। এটা ঠিক নয়। তোমরা টেক্সট বই পড়ো, আরও কিছু বই থাকলে রেফারেন্স বই পড়ো, 2-3টে অন্তত 8টা অধ্যায়ের মধ্যে 2-3টে অধ্যায় তোমার এগিয়ে যাক, 4টে অধ্যায় এগিয়ে যাক, তারপরে তুমি একটা কোশ্চেন ব্যাংক নাও। ততদিনে নিয়ে যে 4টে অধ্যায় হয়েছে সেগুলো থেকে তুমি কোশ্চেনগুলো তৈরি করার চেষ্টা করো। বাড়িতে দাদা, বাবা, মা, দিদি যারা থাকবে তাদের হেল্প নাও তাদের কাছে, এবং সেগুলোকে কোশ্চেনগুলো থেকে প্র্যাকটিস করো, পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, এতে উপকার পাবে। আর একটা বিষয় জানতে চাইবো স্যারের কাছে, আমি স্যারের কাছে একদম আমরা অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, তো স্যারের কাছে একটাই প্রশ্ন জানতে চাইবো যে যারা পরীক্ষা দেবে 2021-এ, তারা এই যে গৃহবন্দী রয়েছে দীর্ঘদিন ধরে, দীর্ঘ মাস ধরে, তো এই সময় কীভাবে প্রস্তুতি নেবে এবং তাদের আশানুরূপ ফল পাওয়ার জন্য কোন কোন পন্থা অবলম্বন করবে তারা? একদম তাই। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি তাতে করে আমাদের বড়দেরই অনেকটা মানে কেমন একটা কাটছে সময়। হ্যাঁ, ছাত্রছাত্রীদের তো অবস্থা আরও খারাপ। তবুও আমি বলবো যে এই পরিস্থিতিতে তোমরা তোমাদের সাবজেক্টগুলো, প্রত্যেকটা সাবজেক্ট পড়াশোনার মধ্যে থাকো, পড়ো, স্কুলের সংশ্লিষ্ট টিচারদের সঙ্গে যোগাযোগ করো, তাদের মতামত নাও, তাদের সঙ্গে কথা বলো, কিভাবে পড়বে, কি পড়বে। দরকার হলে পরীক্ষা বাড়িতে দিয়ে তাদেরকে হোয়াটসঅ্যাপে অ্যান্সার পাঠাও, স্যারদেরকে বলো যে আমাদেরকে কিছু কোশ্চেন করে দিন। এগুলো আমি বলবো যে স্কুল চলছে না ভাববার দরকার নেই। স্যারদের সঙ্গে তোমরা যোগাযোগ রেখে কিভাবে পড়বে বা তোমাদের পড়তে গিয়ে অসুবিধার কথাগুলো স্যারদেরকে বলো, শিক্ষিকাদেরকে বলো। তারাও কিন্তু মানে এটাই চেয়ে বসে আছে স্টুডেন্টসরা আমাদেরকে সঙ্গে কীভাবে যোগাযোগ করবে, আমরা কীভাবে তার সঙ্গে যোগাযোগ করব। এটা তোমাদের এরকম কোনো ভাববার উপায় নেই যে স্যারদেরকে ফোন করব, মিসদেরকে ফোন করব, এটা কোনো ব্যাপার না। তারা ফোন করলে তোমার খুশি হবেন। দরকার হলে তোমরা ক্লাস চেয়ে নাও যে আমরা ক্লাস করতে ইচ্ছুক, আর অধ্যায় ধরে ধরে প্রিপারেশন নাও। পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরাও মুখিয়ে আছি কখন স্কুল খুলবে, বা স্কুল খুললে সকলেরই ভালো হয়, পরিস্থিতি স্বাভাবিক হোক। প্রিপারেশন বাড়িতে নাও, বই পড়ো। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। তার আগে বলে রাখবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে এই পরিস্থিতিতে সব কিছু কিন্তু থমকে রয়েছে, তাই বলে পড়াশোনাটাকে তো থমকে রাখলে চলবে না কারোরই। তো সেক্ষেত্রে শিক্ষকরা যেভাবে বলছেন তোমরা বাড়িতে বসে প্রিপারেশন নাও। আর আগামী মঙ্গলবার কিন্তু আবারও আমরা এসে যাব না আরও একটা বিষয় নিয়ে আলোচনার জন্য। অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হবে। তার আগে স্যারকে অনেক ধন্যবাদ, স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকের এডুকেশন এক্সপ্রেস এই মুহূর্তে এই পর্যন্ত। এই হলো ডেটলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।